আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বইসমূহ, এই অধ্যায়ের উপর আমি আলোচনা করব। তবে আজ আমি যারা প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তারা বেশি একাদশ এবং একাদশ শ্রেণীর চেয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা বেশি উপকৃত হবে, কারণ সামনে অর্থাৎ আগামী মাসের 4 তারিখ দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা। সে পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে। তো সেখানে যে যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো আমি প্রথমে একটু লিখে তারপর কিছু এমসিকিউ দ্বিতীয় অধ্যায় এবং নবম অধ্যায় থেকে কিছু এমসিকিউ আলোচনা করব, যাতে বেসিক নলেজগুলো যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয় সে ব্যাপারে আমি আলোচনা করব। তো প্রথমে আমি সিলেবাস প্রি টেস্ট প্রাক নির্বাচন পরীক্ষার সিলেবাসটা একটু লিখে আলোচনা করে দিচ্ছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বইসমূহ নবম অধ্যায় আর্থিক বিবরণী এছাড়া হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় পঞ্চম আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং অধ্যায় ষষ্ঠ আর্থিক বিবরণী। এটা হবে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আর হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো এখানে প্রাক নির্বাচনী পরীক্ষায় 4টি অধ্যায় পরীক্ষায় থাকবে। তো চ্যাপ্টারগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বইসমূহ, নবম অধ্যায় আর্থিক বিবরণী, আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় পঞ্চম যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী এবং ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণী। মোট 4টি অধ্যায় পরীক্ষায় থাকবে। তো আজ আমি প্রথম 2টি অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন লিখে আলোচনা করে দেব, কারণ যেহেতু পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, তাই এমসিকিউ বিষয়ে তোমাদের যদি কিছুটা বেসিক নলেজ অর্জন করতে পারো তবে সেটা পরীক্ষা তাহলে তোমরা অবশ্যই আশা করি ভালো করতে পারবা। কারণ
বেসিক নলেজ যদি না থাকে তাহলে এমসিকিউতে অবশ্যই ভালো করা যায় না, এটা তোমরা নিশ্চয়ই জানো। এই জন্য আমি কিছু এমসিকিউ আলোচনা করে দেব। তো পর্যায়ক্রমে লিখে আমি সলিউশন করে দিচ্ছি। এক নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞানের জনককে? হিসাব বিজ্ঞানের জনক কে? ক জে আর বাটলি বয়। জে আর বাটলি বয়। বাটলি বয়। খ আর এন কার্টার। আর এন কার্টার। লুকা পেসিউলি। লুকা পেসিউলি। ঘ আরমেনসন। এখানে আমি 4টি প্রশ্নের উত্তর দিয়েছি, কোনটা সঠিক হবে তোমরা নিজেরা বের করার চেষ্টা করো। এ এ এ এ এ এ এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ কি? ক আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। খ এশিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। গ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা। অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা। ঘ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অফ আফ্রিকা। অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অফ আফ্রিকা। এখানে আমি 4টা উত্তর দিয়েছি, সঠিক উত্তরটা তোমরা নির্ণয় করার চেষ্টা করো। যে এ এ এ এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এশিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অফ আফ্রিকা। 3 নম্বরে, আধুনিক হিসাব বিজ্ঞান উৎপত্তি স্থান কোথায়? আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান কোথায়? আধুনিক হিসাব বিজ্ঞান উৎপত্তি স্থান কোথায়? ক আমেরিকা। ক আমেরিকা। খ
ইটালি, গ ভারত এবং ঘ ইংল্যান্ড। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান কোথায়? চারটি উত্তর দেওয়া আছে, আমেরিকা, ইতালি, ভারত এবং ইংল্যান্ড। সঠিক উত্তরটা তোমরা নির্ণয় করো। 4, আমি যদিও এগুলো উত্তর শেষে দিয়ে দেব, তারপরও তোমরা নিজেরা কতটুকু পারো সেটা নিজেদেরকে একটু যাচাই করে নাও। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? এক নম্বরে হিসাব ব্যবস্থা, খ তথ্য ব্যবস্থা, গ নিরীক্ষা ব্যবস্থা, ঘ বিবরণী ব্যবস্থা। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব ব্যবস্থা, তথ্য ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা এবং বিবরণী ব্যবস্থা। এখন এই 4টি প্রশ্নের উত্তর আমি লিখে দিচ্ছি। উত্তর 1 একে রয়েছে যে হিসাব বিজ্ঞানের জনককে J.R. বার্টলেবাই, R.N. কার্টার, লুকা পেশি এবং হারম্যানসন। এটা হবে লুকা পেশি, অর্থাৎ 1 গ। এরপর 2 রয়েছে AAA, এর পুনরুক্তি হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এশিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অফ আফ্রিকা। সঠিক উত্তর হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, অর্থাৎ 2 ক। এরপর 3 আধুনিক হিসাব বিজ্ঞান উৎপত্তি স্থান আমেরিকা, ইতালি, ভারত এবং ইংল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে ইতালি, খ, অর্থাৎ 3 খ। 4 হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? তথ্য ব্যবস্থা, অর্থাৎ অ্যাকাউন্টিং ইজ এ ইনফরমেশন সিস্টেম, 4 খ। এখানে 4টি প্রশ্নের উত্তর আমি লিখে দিলাম, এরপর বাকিগুলো পর্যায়ক্রমে লিখে সমাধান করে দিচ্ছি। আশা করি তোমরা এটা তুলে নাও, তাহলে বেশি উপকৃত হতে পারবে। पाँच नंबर हिसाब विज्ञान की सठिक उत्तर होच्छे कला ख विशुद्ध विज्ञान ग कला और विज्ञान घ आचरणगत
বিজ্ঞান, আচরণগত বিজ্ঞান। এরপর 6 নম্বর, নিচের কোনটি হিসাব সমীকরণের রূপ? নিচের কোনটি হিসাব সমীকরণের রূপ? নিচের কোনটি হিসাব সমীকরণের রূপ? ক a equal to l plus OE, খ l equal to a plus OE, গ OE equal to L, ঘ A equal to L। হিসাব সমীকরণের সঠিক রূপ হচ্ছে A equal to L plus OE। A equal to হচ্ছে অ্যাসেট, L equal to liabilities, আর OE equal to হচ্ছে ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমি এখানে 4টি লিখেছি, ইকুয়াল টু এল প্লাস ওই, এল ইকুয়াল টু এ প্লাস ওই, ওই ইকুয়াল টু এল, এ ইকুয়াল টু এল। তাহলে সঠিক কোনটা হবে সেটা তোমরা বের করো। সাত নম্বর, মূলধন একটি প্রতিষ্ঠানের কি? মূলধন একটি প্রতিষ্ঠানের কি? ক সম্পদ, খ আয়, গ অন্তর্দায়, অন্তর্দায়, এবং ঘ বহির্দায়, বহির্দায়। 8 নম্বর, নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়? নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়? কি বৃদ্ধি পায়? ক আয়, খ সম্পদ, গ দায়, এবং ঘ সত্ত্বাধিকার, সত্ত্বাধিকার। এখন আমি এই 4টি প্রশ্নের উত্তর লিখে দিচ্ছি। উত্তর 5-এ হিসেব বিজ্ঞান কি? সঠিক উত্তর হচ্ছে কলা বিজ্ঞান। কারণ 4টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, কলা, বিশুদ্ধ বিজ্ঞান, কলা ও বিজ্ঞান, আচরণগত বিজ্ঞান। সঠিক উত্তর হচ্ছে কলা ও বিজ্ঞান, তো 5-এর গ। আর নিচে হিসাব সমীকরণের রূপ কোনটি? এটা সঠিক রূপ কোনটি? হিসাব সমীকরণের সঠিক রূপ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি,
অর্থাৎ 6-এর ক। এছাড়া বেশ কয়েকটি ভুল উত্তর দেওয়া আছে। আর 7 নম্বর, মূলধন একটি প্রতিষ্ঠানে কি সম্পদ, আয়, অন্তর্দায়, বহির্দায়। অন্তর্দায়। মূলধন হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস, অর্থাৎ 7-এর গ। আর 8 নম্বর, নিট ল্যাব দ্বারা কি বৃদ্ধি পায়? নিট ল্যাব দ্বারা স্বত্বাধিকার বৃদ্ধি। 8-এর ঘ। অর্থাৎ এখানে নিট ল্যাব দ্বারা কি বৃদ্ধি পায়? 4টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, 4টি উত্তর দেওয়া আছে। আয়, সম্পদ, দায় এবং স্বত্বাধিকার। স্বত্বাধিকার বৃদ্ধি পায়, অর্থাৎ স্বত্বাধিকার হচ্ছে মূলধন। স্বত্বাধিকারের সাথে নিট ল্যাব যোগ হয়ে স্বত্বাধিকার বৃদ্ধি পায়। নয় নম্বর, জনাব করিমের দায় ছিল 20,000 টাকা। দায় ছিল 20,000 টাকা। মালিকানা সত্ত্ব ছিল 30,000 টাকা। তার সম্পত্তি কত ছিল? তার সম্পত্তি কত ছিল? তো 1 নম্বর উত্তর 10,000 টাকা। 10,000 টাকা। খ 20,000 টাকা। গ 30,000 টাকা। ঘ 50,000 টাকা। 10, ডেবিট দ্বারা কি বোঝায়? ডেবিট দ্বারা কি বোঝায়? ডেবিট দ্বারা কি বোঝায়? ক হিসাবের বাম পক্ষ। হিসাবের বাম পক্ষ, লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট। খ হিসাবের ডান পক্ষ। হিসাবের ডান পক্ষ। গ হিসাবের উভয় পক্ষ। আর ঘ কোনোটি নয়। এরপর 11, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার
মুনাফার হার 20% হলে 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত? শতকরা হার কত? তো ক 50%, খ 33.33%, গ 25% এবং ঘ 20%। তো 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে জনাব করিমের দায় ছিল 20,000 টাকা, মালিকানা সত্ত্ব ছিল 30,000 টাকা, সম্পত্তি এই কত ছিল? সম্পত্তির যে সূত্র আমরা প্রয়োগ করে এটির সমাধান সলিউশন করতে পারি। যে সম্পত্তির সূত্র আছে A = L + OA, অর্থাৎ অ্যাসেটস = লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাই লায়াবিলিটিস 20,000 প্লাস ওনার্স ইকুইটি 30,000, মোট যোগ করলে আসে 50,000। তো উত্তর হবে ঘ 50,000। তাহলে উত্তর 9 ঘ। আশা করি 9 নম্বর বুঝতে পেরেছি। অর্থাৎ সম্পদের সূত্রটি প্রয়োগ করে আমরা এটি সমাধান সলিউশন করতে পারি। অর্থাৎ A = L + OE, অর্থাৎ অ্যাসেটস = লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাই সম্পদ সমান দায় প্লাস মালিকানা, দায় হলো 20,000 এবং মালিকানা সত্ত্ব হচ্ছে 30,000, যোগ করলে আসে 50,000। তার 9 ঘতে দেওয়া আছে 50,000 টাকা, এটি হবে সঠিক উত্তর। ডেবিট দ্বারা কি বোঝায়? ডেবিট দ্বারা বোঝায় লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ হিসাবের বাম পক্ষ। এখানে 4টা উত্তর দেওয়া আছে যে হিসাবের বাম পক্ষ, হিসাবের ডান পক্ষ, উভয় পক্ষ কোনোটাই না, হিসাবের বাম পক্ষ হবে। অর্থাৎ ডেবিট মিনস দ্য লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট বা হিসাবের বাম পক্ষ। সুতরাং 10 ক নম্বর উত্তর, 10 ক। এরপর 11, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত? এটা হবে 25%, অর্থাৎ 11তে গ 11 গ। এটি সমাধানটা হবে এভাবে যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলে 100 - 20 = 80। তাহলে মুনাফা 20 টাকা হলে তাহলে ক্রয় মূল্য হয় 80 টাকা। তারপর মুনাফা যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত? আর মুনাফা 100 টাকা হলে কত হবে? এভাবে আমরা সমাধান করতে পারি। আবার শুনে নাও যে প্রথম ক্রয় মূল্য বের করতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিয়ে ক্রয় মূল্য বের করতে হবে। সেখানে ক্রয় মূল্য আসে 80 টাকা, অর্থাৎ 100 - 20 = 80 টাকা। তাই 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে মুনাফা 20 টাকা হলে ক্রয় মূল্য 80, মুনাফা 1 টাকা হলে কত? আর মুনাফা যদি 100 টাকা হয় তাহলে সেখানে বিক্রয় পণ্যের ব্যয়ের উপর শতকরা হার হচ্ছে 25%। নিজেরা সমাধান করে নিবা। আশা করি এটা বুঝতে পেরেছ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি 10টি MCQ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এটি তুমি পাবা অধ্যায় 2 হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় 2 বই এবং হিসাব বিজ্ঞানের প্রথম নবম অধ্যায়, এই দুটি অধ্যায় থেকে আমি কিছু ইম্পর্টেন্ট MCQ আলোচনা করলাম। আশা করি তোমরা এটি যদি যথাযথভাবে এক্সারসাইজ করো, অনুশীলন করো, প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা প্র্যাকটিস যদি যথাযথভাবে করো তাহলে অবশ্যই ভালো করতে পারবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। করোনা ভাইরাসের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।